অন্ধকার রুম। রুমের ভেতরে বাঁধা অবস্থায় আছে 7-8টি মেয়ে আর 2টা ছেলে। ছেলে মেয়েগুলো ভয়ে কাঁপছে। কেন ওদের এখানে আনা হয়েছে, এভাবে বেঁধে রাখা হয়েছে, কোনো আইডিয়া নাই ওদের। মুখে কিছু বলতেও পারছে না, কারণ মুখটাও বাঁধা। অনেকক্ষণ পর রুমের দরজাটা খুলে যায়। বাইরে থেকে হালকা আলো ভেতরে এসে ভেতরটাও আলোকিত করে। সবার নজর দরজার দিকে। একটা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট আর উপরে লেডিস জ্যাকেট পরা একটা মেয়ে ঢুকে ভেতরে, তার পিছু পিছু একটা ছেলে। ভেতরে ঢুকে মেয়েটির রুমের লাইটটা অন করে দেয়। অন করতে সবাই অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। ব্ল্যাক কুইন লাগছে, সব ব্ল্যাক, এমনকি লিপস্টিকটাও, তবে খুব হালকা, বেশি বোঝা যাচ্ছে না। মেয়েটি হাঁটু ঘেরে প্রথমে মেয়েটার সামনে বসলো, তারপর হাত দিয়ে মেয়েটির মুখ শক্ত করে চেপে ধরে বলল, এই মুখ দিয়ে আমার নীলকে আই লাভ ইউ বলেছিলি, রাইট? মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মেয়েটির দিকে। ব্যথায় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মেয়েটি উঠে এবার সেকেন্ড মেয়েটির কাছে গেল আর ওই মেয়েটির হাত চেপে ধরে বলল, এই হাত দিয়ে আমার নীলের হাত ধরেছিলি, রাইট? এবার থার্ড মেয়েটির কাছে গিয়ে বলল। তুই তো আমার নীলকে জড়িয়ে ধরেছিলি। এভাবে সবার কাছে গেল। সব মেয়েদের সাথে কথা বলা শেষ করে ছেলেদের কাছে গেল। প্রথম ছেলেটির মুখ শক্ত করে চেপে ধরে বলল, তুই আমার নীলকে মারার চেষ্টা করেছিলি, গাড়ি ব্রেক ফেল করে মারতে চেয়েছিলি, রাইট? মেয়েটি এতটাই জোরে ছেলেটার মুখ ধরেছে, ছেলেটার মনে হচ্ছে মুখ এখনই ভেঙে যাবে। শুধু গোঙানির আওয়াজ আসছে মুখ থেকে। এই ছেলেকে ছেড়ে সেকেন্ড ছেলের কাছে গেল। এটার চুল ধরে বলল, তুই তো লোক ভাড়া করেছিলি আমার নীলকে মারার জন্য। তারপর ছেলেটিকে ছেড়ে উঠে দাঁড়ালো মেয়েটি। তারপর চিৎকার করে বলল, তোদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে আমি। যাকে আমি এখনো টাচ করিনি তাকে তোরা টাচ করলি। যাকে নিয়ে আমি বাঁচার স্বপ্ন দেখেছি তোরা তাকে মারার চেষ্টা করছিস। এবার বল, বল তো তোদের কি পানিশমেন্ট পাওয়া উচিত? মেয়েটির চিৎকারে বাধা ছেলে মেয়েগুলো ভয়ে কাঁপছে। ওদের কি করবে ভেবে পাচ্ছে না। পেছন থেকে ছেলেটি বলে উঠল, রাজশ্রী ম্যাম, সব রেডি। রাজশ্রী টেবিল হাসি দিয়ে বলল, নিয়ে এসো। ছেলেটি চলে গেল। রাজশ্রী সামনের ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, খুব ভয়ঙ্কর পানিশমেন্ট দেব তোদের। আর কখনো আমার নীলের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবি না। কিছুক্ষণ পরে ছেলেটা গরম তেল আর জ্বলন্ত শিক নিয়ে রুমে ঢুকলো। এসব দেখে সামনের ছেলে মেয়েগুলোর আত্মার শরীর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। রাজশ্রী মুচকি হেসে বলল, তপু, শিকটা আমার হাতে দাও। তবুও রাজশ্রীর হাতে শিক দিল। এটা দিয়ে যে মেয়েটি নীলের হাত ধরেছিল তার কাছে গেল। মেয়েটির কাছে যেতেই মেয়েটি ছটফট করতে শুরু করলো। রাজশ্রী মেয়েটির বাধা হাত টেনে সামনে আনলো। তারপর জ্বলন্ত শিক মেয়েটির হাতে চেপে ধরলো। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর মুখ থেকে শুধু ওম ওম বেরোচ্ছে। মেয়েটির এই অবস্থা দেখে বাকি সবাই ভয়ের অবস্থা খারাপ। ওদের সাথেও এরকম কিছু হবে খুব ভালো করে বুঝতে পারছে এরা। এই মেয়েটির দুহাত পুড়িয়ে অন্য একটা মেয়ের কাছে, যে নীলকে কিস করার চেষ্টা করছে। নীল বাধা না দিলে করেই ফেলতো। এই মেয়েটির ঠোঁটে শিকটা চেপে ধরলো, পড়ে গেল ঠোঁট দুটো। এসব বাকি মেয়েদের সাথেও হলো। যে নীলকে আই লাভ ইউ বলেছে তার চেহারা পুড়িয়ে ফেলেছে রাজশ্রী। এই চেহারা দেখিয়ে এই নীলকে নিজের করতে চেয়েছিল। এবার নীলকে এই চেহারার দিকে তাকাবে। সব শেষে ছেলেগুলোর কাছে গেল রাজশ্রী। ছেলেদের কাছে গিয়ে মুচকি হেসে বলল, তোদের সাথে তো আরো ভয়ঙ্কর কিছু হবে। তোরা আমার কলিজাকে মারতে চেয়েছিলি, তোদেরও আধমরা করে রাখবো। তপু, ইয়েস ম্যাম। কি করতে হবে বুঝেছো? ইয়েস ম্যাম, বুঝেছি। রাজশ্রী ডেভিল হাসি দিয়ে ওখান থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বাকি মেয়েরা ছটফট করছে ব্যথায়, কিন্তু চিৎকার করে কাঁদতে পারছে না। তপু একটা ছেলের কাছে গিয়ে প্যান্ট ফাঁক করে গরম তেল ঢেলে দিল, আর ছেলেটি গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। পরে ছেলেটার সাথেও এমনটা কাজ করলো। এসব কাজ শেষ করে রাজশ্রী সবার হাতে একটা ইঞ্জেকশন পুশ করে রুম থেকে বেরিয়ে গেল, পিছু পিছু তপুও। সবাইকে ওদের বাড়ির রাস্তায় ফেলে এসো। ওকে ম্যাম। রাজশ্রী তপুকে সব বুঝিয়ে দিয়ে নিজের রুমে গেল। পুরো রুমে শুধু নীলের ছবি, কোনো জায়গার ফাঁক নেই। রাজশ্রী নীলের বড় একটা ছবির সামনে এসে দাঁড়ালো। তোমাকে ছোঁয়ার অধিকার শুধু আমার আছে, তোমার আই লাভ ইউ বলার অধিকারও শুধু আমার আছে, তোমাকে মারার অধিকারও শুধু আমার।
অন্য কেউ তোমাকে ছুলে হাত কেটে ফেলবো, আই লাভ ইউ বললে মুখ পুড়িয়ে ফেলবো, আর মারার চেষ্টা করলে তো জীবন্ত লাশ বানিয়ে ফেলে দেব। তোমার সব শত্রু তোমাকে আক্রমণ করার আগে আমার সাথে লড়তে হবে। সহ্য করতে পারি না নীল, যখন ওই মেয়েটাকে তুমি স্পর্শ করো। বাট আর তো মাত্র কিছুদিন, তারপর তোমার লাইফে আমি ছাড়া আর কেউ থাকবে না, কেউ না। ইউ আর অনলি মাই নীল। এসব বলতে বলতে বিছানায় শুয়ে পড়ে রাজশ্রী। অন্যদিকে তপু এই ছেলে মেয়েগুলোকে লুকিয়ে ওদের বাসার সামনে ফেলে আসে। অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পেরে অনেক আগেই জ্ঞান হারিয়েছিল ওরা। ভোরের আলো মুখে পড়তে ঘুম ভেঙে যায় রাজশ্রী। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। তবুও বসে রাজশ্রীর জন্য অপেক্ষা করছে। রাজশ্রী মুচকি হেসে তপুর সামনে গিয়ে বসলো। হোয়াট হ্যাপেন তপু? ম্যাম, ছেলে মেয়েগুলো তো আপনাকে আমাকে চেনে। জ্ঞান ফিরে যদি আমাদের নামে থানায় কমপ্লেন করে। রাজশ্রী হেসে বলল। ভয় পাচ্ছ? তপু কাচুমুচু হয়ে বলল। একটু। প্রত্যেকবারই এত ভয় পাও কেন বলো তো? ভুলে যেও না, তুমি রাজশ্রীর সাথে কাজ করো, আর আমি কি কি করতে পারি তার কোনো আইডিয়া কারণ নেই। আমার নামে থানায় কমপ্লেন করার সাহস এই দেশের কারণ নেই। আমি শিবিন রায়ের বোন। বাট উনি তো ইন্ডিয়ান। সো হোয়াট? এই দেশকেও হ্যান্ডেল করতে পারবে। ইয়েস ম্যাম। নিউ কোনো নিউজ দাও। তপু ভয়ে ভয়ে বলল। নীল স্যারের ফ্যামিলির আর আপনার ফ্যামিলি। এই ভুল যেন সেকেন্ড বার না হয়। রাজশ্রী সেকেন্ড ভুল কখনোই মাফ করে না। সরি ম্যাম, রাঁচি ম্যামের ফ্যামিলি বিয়ের শপিং করতে যাবে আজ। ও রিয়েলি? তুমিও যাবে? গিয়ে দেখবে আমার বিয়ের শাড়ি ওরা কেমন চুজ করেছে। আমার পছন্দ হতে হবে তো। ইয়েস ম্যাম। সমুদ্র ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি কাজে বেঁচে আছি, তাই ফোন রিসিভ করতে পারছি না। কি কাজ বলেন? কিছু একটা বলে বুঝিয়ে দিবে। সমুদ্র বা শিবিন ভাইয়া যেন কিছুই জানতে না পারে। বিয়ের পর ওদের আমি সব জানিয়ে দেব। যদি আপনার চিন্তায় ওরা দেশে চলে আসে? সেটা আমার মাথায়ও এসেছে। বিয়ের আগে কিছুতেই ওদের এখানে আসতে দেওয়া যাবে না। ওকে ম্যাম। যাও। তবু চলে যেতে রাজশ্রী আবার ওর রুমে গেল আর নিজেকে কাভার করে সুন্দর করে রেডি হয়ে গেল। রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। নীলের বাসার সামনে গাড়ি থামালো। 1 ঘন্টা ওয়েট করার পর নীলের গাড়ি বাইরে বের হলো। পেছনে নীলের বাবা মা নীলিমা চৌধুরী আর সৌরভ চৌধুরীর গাড়ি। নীলের গাড়ি দেখে হাসি ফুটে উঠল রাজশ্রীর মুখে। আমিও আসছি জান। নীল শাড়ি দিয়ে রয় ম্যানশনে গেল। দূরে রাজশ্রীর গাড়ি দাঁড় করিয়েছে। কিছুক্ষণ পর একটা মেয়ের হাত ধরে হাসতে হাসতে বাইরে বের হলো নীল। রাজশ্রী স্টিয়ারিংয়ে জোরে একটা বাড়ি দিয়ে বলল। রাঁচি। অন্য একটি গাড়িতে করে রাজের বাবা মা রিমি রয় আর সুমন রয় বের হন। সবাই মিলে শপিং মলে যান। রাজশ্রী মুখ ডেকে শপিং মলের সামনে গাড়িতে বসে আছে। ভেতরে তপু গেছে। নীল রাঁচি ড্রেস চুজ করছে আর ওদের হেল্প করছে নীলিমা, সৌরভ, রিমি, সুমন। ওদের থেকে একটু দূরে তপু দাঁড়িয়ে সব ভিডিও করছে। বিয়ের সব কেনাকাটা শেষ করে নীলিমা, সৌরভ আর রিমি সুমন বাসায় চলে যায়। নীল রাজিকে গিয়ে প্রথমে একটা রেস্টুরেন্টে যায়, তারপর আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে। রাজশ্রী দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছে। নীলের রাজিকে জড়িয়ে ধরা, হাত ধরা, এসব দেখে রাগে রাজশ্রীর চোখ মুখ লাল হয়ে আছে। সারাদিন ঘুরে রাতে বাসায় দিয়ে যায় রাজিকে নীল। রাজিকে বাসায় পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে যায়। নীলকে বাসায় ঢুকতে দেখে রাজশ্রী নিজের বাসায় চলে যায়। রুমে গিয়ে পাগলের মতো ভাঙচুর করতে করতে শুরু করে। এতক্ষণ রাগ কন্ট্রোল করতে পারলেও এখন আর পারছে না। কাঁচি দিয়ে হাত পা কেটে ফেলে। লম্বা একটা শাওয়ার নেয়। তারপর মাথাটা একটু ঠান্ডা হয়। রাজশ্রী জাস্ট বিছানা শুবে তখনই ওর ফোন বেজে ওঠে স্ক্রিনে। তাকে দেখে বৌমনি লেখা। এখন বৌমনিকে কি বলবো? কল রিসিভ না করলে আরো টেনশন করবে। রাজশ্রী আর কিছু না ভেবে কল রিসিভ করে ফেলে। আর রিসিভ করতেই শিবেনের ওয়াইফ সমী রেগে উঠল। শ্রী, তোমার আঙ্কেলের জ্ঞান কবে হবে আমাকে একটু বলবে? আজ 1 মাস ধরে তোমার কোনো খোঁজ খবর নাই। আমরা কতটা টেনশনে আছি তোমার কোনো আইডিয়া আছে? তোমার ভাই তো বাংলাদেশে আসার চিন্তা করছিল। না 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 বৌমনি, ভাইয়াকে একদম এখানে পাঠাবে না। আমি একদম ঠিক আছি। অ্যাকচুয়ালি একটু বিজি ছিলাম, তাই কল রিসিভ করতে পারিনি। কি এমন কাজ করো 5 মিনিট তোমার সময় হয় না কথা বলার?
1 বছর হলো বাংলাদেশে গিয়েছো, এখানে কবে ফিরবে? আসবো তো, আর কিছুদিন টাইম দাও। আর আঙ্কেলের এখানের বিজনেস তো আমি দেখছি, ভালো লাগছে এখান থেকে কাজ করতে। তোমাকে এভাবে একা ছাড়া কতটা রিস্ক সেটা তো আমি জানি। আমি এখানে কারোর সাথে কিছু করিনি, আর তুমি জানো না, কেউ আমার কলিজায় হাত না দিলে আমি কারোর কোনো ক্ষতি করি না। জানি, এর জন্য এতটাও টেন্স না আমি, বাট তোমার ভাইয়া বাসায় এলেই শুধু তোমার কথা বলবে। ভাইয়াকে একটু সামলে নিও তুমি, আর সমুদ্রকেও বলে দিও টেনশন না করতে, আমি একদম ঠিক আছি। শোনো, সমুদ্র কিছুদিনের মধ্যে বাংলাদেশে যাচ্ছে। কেন? ও এখানে এসে কি করবে? আমাকে তো বলেনি, শুধু বলেছে ওর মনে হচ্ছে তুমি ঠিক নেই। ও তোমাকে লাইভ না দেখা পর্যন্ত নিশ্চিন্ত হবে না, ওর কাজ শেষ করেই যাবে। রাজশ্রী মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওকে বৌমনি, তোমার সাথে আমি পরে কথা বলছি। আর ভাইয়া পিপি আঙ্কেলকে বলে দিও আমাকে নিয়ে চিন্তা না করতে। সমীর আর কোনো কথা না শুনে রাজশ্রী ফোন কেটে দিল। তারপর কল দিল সমুদ্রকে। প্রথম কলে রিসিভ করলো। দোস্ত, কেন ফোন দিয়েছিস? রেগে আছিস? রাগটা কি স্বাভাবিক না? সরি দোস্ত, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করে দে। এতদিন তুই কি করছিলি সেটা আমাকে সত্যি করে বল, মিথ্যে বলার চেষ্টাও করবি না। রাজশ্রী কি বলবে বুঝতে পারছে না। সত্যি বললে সমুদ্র এখনই ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসবে। তারপর আর ও নীলকেও পাওয়া যাবে না। কি হলো, বলছিস না কেন? কাজে ভীষণ বিজি ছিলাম। একদিকে আঙ্কেলের বিজনেস, অন্যদিকে আমি অসহায় মেয়েদের জন্য একটা কাজের ব্যবস্থা করছি, মানে 2টা ওয়ার্কশপ খুলেছি। আর এইসবের কাজ করে টাইম কোথায় বল তোদের সাথে কথা বলার? আমি এইমাত্র বাসায় ফিরলাম, এখন ঘুমাতে যাব। তখনই বৌমণি ফোন দিল। বৌমণির সাথে কথা বলে ভাবলাম তোর সাথে একটু কথা বলে নেই। খেয়েছিস? এখন সত্যিটা একদম বলা যাবে না। রাজশ্রী কিছু বলল না। সমুদ্র বুঝলো সারা দিনেও খায়নি, আর এখনো না খেয়ে ঘুমিয়ে পড়তো। এখন না খেয়ে যদি ঘুমাস, ঘুম থেকে উঠেই তুই আমাকে তোর সামনে দেখবি। না না না, আমি এখনই খেতে যাচ্ছি। কি ব্যাপার বলতো, তুই আমায় ইনডিরেক্টলি বাংলাদেশ যেতে মানা করছিস? পাগল নাকি তুই? আমি কেন মানা করব? তুই না ডক্টর, পেশেন্টদের রেখে আমার কাছে এলে পেশেন্টরা রাগ করবে না? তুই কবে থেকে অন্যের রাগ নিয়ে ভাবতে শুরু করেছিস? তুই কি আমাকে সন্দেহ করছিস? সেটা কখন বললাম? তোর কথায় আমি সন্দেহের স্মেল পাচ্ছি। অ্যানিওয়ে, তুই খেয়ে দিয়ে ঘুমা, আমার খুব খিদে পেয়েছে। ফোন রাখ, আমি খাবো। সমুদ্র মুচকি হেসে বলল, ওকে মাই লিটন প্রিন্সেস, খেয়ে ঘুমিয়ে পড়বি। ওকে, গুড নাইট। ফোন রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজশ্রী। সমুদ্র কথাটা বিশ্বাস করেছে, এটাই অনেক। বাট রাজশ্রী মিথ্যাও বলেনি। সত্যি ও ওয়ার্কশপ খুলছে, বাট এগুলোর কাজ নিজে না, লোক দিয়ে করাচ্ছে। ফোনটা বিছানায় রেখে নিচে চলে গেল রাজশ্রী। তারপর ডিনার করে আবার রুমে এসে শুয়ে পড়ল। 2 দিন পর রাজি আর নীলের বিয়ে। পরশু গায়ে হলুদ, কালই সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। রাজি আর নীলের বাড়ি ডেকোরেট করা হচ্ছে। কিছুক্ষণ আগে রাজির সাথে ফোনে কথা হয়েছে নীলের। আর মাত্র 1 দিন, তারপরে নীলের কাছে চলে আসবে। এসব ভাবছে নীল, আর ওর বাবা সৌরভের সাথে কাজে হেল্প করছে। আর কিছুক্ষণ পর পর রাজির মেসেজ আর রিপ্লাই করছে। সৌরভ নীলের পিঠে চাপড় মেরে বলল, একদিনও কথা না বলে থাকতে পারিস না? সেরকম কিছু না ড্যাড। বুঝি বুঝি। তা তো বুঝবেই। তুমিও নিশ্চয়ই মামুনির সাথে কথা না বলতে পারলে ছটফট করতে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও দুইজন দুজনকে ভালো করে বোঝার অনেক টাইম দেওয়া হয়েছিল। আর এই কিছুদিনেই তোর মাকে ভালোবেসে ফেলি, তারপর থেকে তো 1 মিনিটও ওকে ছাড়া ভাবতেও পারতাম না। নীলিমা এসে বলল, আমাদের লাভ স্টোরি পরে বলো, এখন কাজ করো। প্রায় সব গেস্ট চলে এসেছে, সবার থাকার ব্যবস্থা করো, সব গেস্ট রুম খুলে দাও। এগুলো তো তুমিও করতে পারো। আমাদের রান্নার দিকটা দেখতে হবে। ওকে, আমি যাচ্ছি। সৌরভ চলে যেতেই নীলিমা বলল, নীল, এদিকের কাজ শেষ করে লাঞ্চ করে যাস। ওকে। নীলিমা চলে যায় ভেতরে। নীলের ফোনে আর অফিসের ম্যানেজারের কল আসে। নীল ব্লুটুথ অন করে ম্যানেজারের সাথে কথা বলতে বলতে গেটের কাছে চলে আসে, কারণ ওদিকে অনেক হইচই ছিল। নীল কথা বলা শেষ করে ওখান থেকে চলে আসবে। তখনই ওর নজর যায় বাইরে একটা বড় কালো গাড়ির দিকে। এই গাড়িটিকে প্রায় নীল দেখে ওর আশেপাশে। নীল বাইরে বের হলো। নীলকে বাইরে বের হতে দেখে গাড়িটি চলে গেল। নীল অনেক অবাক হলো। কিছুক্ষণ গাড়িটা যাওয়ার দিকে তাকিয়ে ভেতরে চলে গেল।
রাতে নীল বিছানায় শুয়ে রাজের সাথে কথা বলছে। কেন জানি রাজের কণ্ঠটা নীলের কাছে অন্যরকম লাগছে, ভীষণ টেন্সড। রাঁচি, তুমি কি কোনো কারণে আপসেট? আরে না, আমি তো ভীষণ এক্সাইটেড। বাট আমার ভীষণ খারাপ ফিলিং আসছে। তোমাকে হারিয়ে ফেলবো না তো? নীলের কথা শুনে রাঁচির চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেকে সামলে নিয়ে বলল, এসব নিয়ে ভেবো না তো, তোমার ভাগ্যে যে আছে সে তো তোমার লাইফে আসবে, তাকে আশা থেকে কেউ আটকাতে পারবে না। আমার ভাগ্যে শুধু তুমি আছো। তোমাকে ছাড়া আমার আর কাউকে প্রয়োজন নেই। আচ্ছা এসব বাদ দাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, আজ বেশি রাত জেগো না। আর একটু কথা বলো। একটুও না, আমি এখন ডিনার করব, দেন ঘুমাবো, কাল রাত তো ঘুমাতে পারবো না। শুধু কাল না, পরশুও। নীল, ওকে ওকে, যাচ্ছি। গুড নাইট। রাঁচি ফোন কেটে স্ক্রিনে নীলের ছবির দিকে তাকালো। আমারও মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেলবো নীল। কে দিতে পারে আমাকে এরকম মেসেজ? সে কেন তোমার থেকে আমাকে দূরে যেতে বলবে? কেন বলেছে এই বিয়েটা থেকে দূরে সরে যেতে? দুটো রিভলভারে 6টা করে মোট 12টা গুলি ভরেছে রাজশ্রী। এতগুলো গুলির প্রয়োজন নেই, তবুও বন্দুক ফুল রাখতে ভালো লাগে ওর। টেবিলের ওপর বন্দুক দুটো রেখে আয়নার সামনে দাঁড়ালো রাজশ্রী। আজ তোমার গায়ে হলুদ নীল, আর তোমার ছোঁয়া হলুদের উপর শুধু আমার অধিকার আছে, আর কারো নেই। রাজশ্রী আবার ব্ল্যাক ড্রেস পরে বেরিয়ে গেল। নীলের ফ্রেন্ডসরা এসেছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনো কারো দেখা পেল না নীল। সবাই মেয়েদের পেছনে ঘুরঘুর করছে, কিন্তু একজন ছাড়া, পিয়াল। ওর মেয়েদের প্রতি তেমন ইন্টারেস্ট নেই। ও মেয়েদের থেকে যত দূরে পারে দূরে থাকার চেষ্টা করে। পিয়াল নীলের রুমে ঢুকতে নীল বলল, এতক্ষণে তোর আসার সময় হলো? সূর্য বিমান ছাড়ছিল না, ওদের তো চিনিস। মেয়েদের পেছনে গুড়গুড় করছে আর আমাকে ওদের সাথে থাকতে বলছে। আমি ওদের থেকে পালিয়ে এসেছি। ভালো করেছিস। এবার বল, কোন পাঞ্জাবি পরবো? আমি বুঝতেই পারছি না। পিয়াল লাল আর হলুদের মাঝে একটা পাঞ্জাবি হাতে নিয়ে বলল, এটা পর। ওকে। নীল পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে বাইরে আসলো। আজ তো সব মেয়েরা তোকে থেকে হার্ট অ্যাটাক করবে নীল। নীল মুচকি হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সূর্য, বিমান, সাগর একসাথে রুমে ঢুকে নীলকে দেখে বলল, ওয়াও নীল, এই পাঞ্জাবিটা তোকে দারুণ লাগছে। নীল, চল আমরা বিয়ে করে ফেলি। শালা, আমাকে তুই ওইসব পেয়েছিস? আমার বউ আছে। সূর্য হেসে পড়ল। তোকে দেখলে যে কোনো ছেলে ক্র্যাশ খেয়ে ফেলে, আর মেয়েরা তো পাগল হবেই। তোদের মুখে মেয়েদের কথা ছাড়া আর কোনো কথাই নেই। নীল চল, দেরি হয়ে যাচ্ছে। চল চল, এই ফাঁকে যদি কোনো মেয়েকে পড়াতে পারি। নীলকে নিয়ে সবাই নিচে নামলো, তারপর বাগানে গেল। ওখানে হলুদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নীলকে স্টেজে বসানো হয়। নীলিমা নীলের শরীরে হলুদ ছুঁয়ে দিয়ে হলুদের বাটিটা রাঁচির বাসায় পটানোর জন্য সাগর আর বিমানকে বলল। ওরা এটা নিয়ে রাঁচির বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে বাকিরা এক এক করে নীলের শরীরে হলুদ লাগিয়ে দিচ্ছে। সূর্য তো নীলের সারা শরীরে লাগিয়ে দিচ্ছে। দুটো কালো গাড়ির সামনে দাঁড়ানো, সাথে সাথে ড্রাইভার গাড়ি দাঁড় করালো। বিমান ড্রাইভারকে বলল, কি হলো কাকা, গাড়ি থামালেন কেন? সামনে দুটো গাড়ি দাঁড় করানো, যাওয়ার রাস্তা নেই। সাগর উকি দিয়ে দেখলো সত্যি গাড়ি। চল নেমে দেখি। হলুদের বাটিটা সিটে রেখে বিমান সাগর গাড়ি থেকে নেমে গেল। ওরা নামতে গাড়ি থেকে ব্ল্যাক ড্রেস পরা কতগুলো লোক নামলো। আপনারা রাস্তা ব্লক করে রেখেছেন কেন? আমাদের যেতে দিন। সামনের লোকগুলো কিছু না বলে সাগর আর বিমানকে ধরে ফেললো। দুটো লোক ড্রাইভারের কাছে গিয়ে ড্রাইভারকেও ধরলো। আরে কি করছেন? এভাবে আমাদের আটকে রেখেছেন কেন? লোকগুলো একটা শব্দ করলো না। হলুদের বাটি এক্সচেঞ্জ করতেই বিমান সাগর ড্রাইভারকে ছেড়ে দিল। লোকগুলো বাটি এক্সচেঞ্জ করার সময় সাগর, বিমান বা ড্রাইভার কেউ দেখলো না। লোকগুলো আবার গাড়িতে উঠে চলে গেল। সবাই অবাক হয়ে ওদের যাওয়া দেখলো। এটা কি হলো? বুঝতে পারছি না। বাদ দে, হয়তো আমাদের অন্য কেউ ভেবে ধরতে চেয়েছিল, ভুল বুঝতে পেরে ছেড়ে দিয়েছে। হতে পারে। এখন চল, লেট হয়ে যাচ্ছি। বিমান আর সাগর গিয়ে গাড়িতে বসতে দেখে ড্রাইভার ভয়ে কাঁপছে। কাকা, একদম ভয় পাবেন না, ওরা চলে গেছে। ড্রাইভার বোতল নিয়ে ডকডক করে পুরো পানি খেয়ে একটু শান্ত হয়। তারপর আবার ড্রাইভ করতে শুরু করেন। রাজের বাসায় ঢুকতেই প্রথমেই দেখতে পায় রাজের বাবা সুমনকে। সুমন সাগর আর বিমানকে দেখে এগিয়ে আসে। আঙ্কেল, হলুদ। আসো তোমরা ভেতরে। সুমন ওদেরকে ভেতরে নিয়ে গেল। গান হাতে নিয়ে মাথা নিচু করে সোফায় বসে আছে রাজশ্রী। সামনে ফ্লোরে বসে আছে একটি ছেলে। কিছুক্ষণ আগে রাজশ্রীর লোক ছেলেটিকে ধরে নিয়ে আসে। রাজশ্রী একা গাড়ি নিয়ে বেরিয়েছিল, বাট মাঝ রাস্তায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি দাঁড় করে রাজশ্রী। রাজশ্রী গাড়ি থেকে নেমে সামনে ছেলেটির কাছে যেতেই ছেলেটি বাজে দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকায়।
দেখে মাতার মনে হয়েছে। রাজশ্রী কিছু বলতে যাবে তখনই ছেলেটি রাজশ্রীর দুহাত চেপে ধরে শার্টের হাতা টান দিয়ে চিড়ে ফেলে। রাজশ্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলবে তখনই রাজশ্রীর এক থাপ্পড়ে ছেলেটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর তারপরে রাজশ্রীর লোক ধরে নিয়ে আসে এখানে আনার পর একা ইচ্ছা মতো পিটিয়েছে রাজশ্রী। ছেলেটির ওঠার শক্তিটুকু নেই। রাজশ্রী বসা থেকে উঠে গিয়ে ছেলেটির মাথায় বন্দুক তাক করে রেগে চিৎকার করে বলল, আমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার নীলের আছে। অন্য কোনো ছেলে আমার নখ স্পর্শ করলেও পুঁতে ফেলবো। তারপর ছেলেটির বুকে শুট করে ফেলে। রাগে রাজশ্রীর চোখ মুখ লাল হয়ে আছে। বাকি লোকগুলো রাজশ্রীর রাগ দেখে ভয় কাঁপছে। একবার রাগ উঠলে সহজে শান্ত হয় না রাজশ্রী, সব ধ্বংস করে ফেলে। রাজশ্রী কিছুক্ষণ চিৎকার করলো, আশেপাশে যা কিছু ছিল সব ভেঙে ফেললো। হাত ছেঁড়া দেখে মাথায় আরো আগুন জ্বলতে শুরু করলো। ওর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? বলে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পর কিছু লোক ভেতরে ঢুকে রাজশ্রীকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। সাথে সাথে তপুকে ফোন দিল। 10 মিনিটের ভেতর তপু এসে হাজির হলো। তপু কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাম, নীল স্যারের ছোঁয়া হলুদ। এটা রাজশ্রী কানে পৌঁছাতে রাজশ্রী শান্ত হয়ে গেল। ঘুরে তাকালো ওদের দিকে। তপুর হাত থেকে হলুদের বাড়িটা নিয়ে উপরে চলে গেল। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো। সারা মুখে হলুদ মাখলো, হাতে পায়ে। তোমার ছোঁয়া হলুদ আমার শরীরে নীল, কাল তুমিও আমার হয়ে যাবে। অনেকক্ষণ পর শাওয়ার নিয়ে বাইরে বের হয়ে রেডি হয়ে নিল রাজশ্রী। তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেল। উদ্দেশ্য রাঁচির বাড়ি। 11টায় ঘুম থেকে উঠল নীল। উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিল। রাঁচিকে ফোন দিল, বাট রাঁচি ফোন কল রিসিভ করলো না। নীল বেশ অবাক হলো, কারণ নীল একবার কল দিলেই সবসময় রাঁচি কল রিসিভ করত। নীল আরও কয়েকবার কল দিল, বারবার রিং হতে হতে ফোন কেটে গেল। নীলের বেশ চিন্তা হচ্ছে, হঠাৎ কি হলো। তারপর আবার ভাবলো আজ বিয়ে, হয়তো ফোন রুমে গিয়ে বাইরে কোনো কাজে গেছে। এসব ভেবেই নিচে নামলো নীল। সাগর, বিমান, সূর্য, পিয়াল আর নীলের সব ভাই বোনেরা মিলিয়ে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। নীল ডাইনিং টেবিলে বসলো। নীলিমা এসে ব্রেকফাস্ট দিয়ে গেল। খেয়ে নীল ওদের কাছে জয়েন করলো। আড্ডা দিতে দিতে কখন বিকেল হলো বুঝতেই পারিনি। সৌরভ এসে বলল, নীল, কিছুক্ষণ পর তোর বিয়ে আর তুই এখানে বসে আড্ডা দিচ্ছিস? আঙ্কেল, বাধা দিয়েন না, এটাই নীলের লাইফের শেষ আড্ডা। তারপর সারাক্ষণ বইয়ের আঁচলের নিচে থাকবে, আমাদের তো চিনবেই না। নীল ভ্রু কুচকে সাগরের দিকে তাকালো। একদম ঠিক বলছিস, বাট আমার মনে হয় না আমাদের নীল রকম হবে। সব ছেলেরাই বিয়ের পর বউ পাগলা হয়ে যায়। জাস্ট শাট আপ গাইস, লিসেন। আমি আগে যেরকম ছিলাম ফিউচারেও সেরকম থাকবো। দেখা যাবে। নীল, এখন এসব বাদ দে, উপরে যা। নীল এখান থেকে উঠে ওর রুমে গেল। গিয়ে ফোন দেখে আরও অবাক হলো, রাঁচি একবারও কল দিল না। এতক্ষণে একবার হলো তো অন্য দিন কল দিত, তাহলে আজ কি হলো। নীল আবার ভাবলো কিছুক্ষণ পর তো ওর বাসায় চলে যাব, তখন না হয় কথা বলে নেব, আর এত বিজি হওয়ার কারণেও জিজ্ঞেস করে নেব। ফোন রেখে ওয়াশরুমে ঢুকলো নীল। শাওয়ার নিয়ে বের হলো। সাগর, বিমান, সূর্য, পিয়াল এসে নীলকে বর সাজিয়ে দিয়ে গেল। রাত 8টা। একটা রুমে রাঁচিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সামনে বসে আছে নীল আর নীলের ফ্রেন্ডসরা। ওদেরও বেঁধে রাখা হয়েছে শুধু নীল ছাড়া। চারিদিকে কালো কাপড় পরা লোক। নীলের সামনে একটা চেয়ারে বসে আছে রাজশ্রী। রাজশ্রীর মুখে ডেবিল হাসি, বাট নীল রেগে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে। রাঁচি কাঁদছে। কিছুক্ষণ পর নীল চিৎকার করে বলল, কেন বেঁধে রেখেছো ওদের? রাজশ্রী শান্ত স্বরে বলল, বিয়ে করতে। মানে? এখন তুমি আমাকে বিয়ে করবে আর ওদের আমি ছেড়ে দেব। আর ইউ ম্যাড? কিছুক্ষণ পর রাঁচির সাথে বিয়ে আমার, আর তুমি? রাঁচি, 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 আর একবারও এই নাম তোমার মুখে শুনতে চাই না। তোমার মুখে শুধু আমার নাম থাকবে, আর কারো না। জাস্ট শাট আপ, ছেড়ে দাও বলছি আমাদের। রাঁচি। নীল রাঁচির কাছে যাওয়ার জন্য পা বাড়াতে রাজশ্রী ওর হাতের গানটা রাঁচির মাথায় তাক করলো। সাথে সাথে নীল দাঁড়িয়ে গেল। আর এক পা এগোলে এখানেই শেষ করে দেবো ওকে। আরে কে তুমি? কি চাও আমাদের কাছ থেকে? এভাবে রাঁচিকে বেঁধে রেখেছো কেন? ভালোভাবে বলছি, ছেড়ে দাও আমাদের। রাঁচির কোনো ক্ষতি করলে কাউকে ছাড়বো না আমি। রাজশ্রী একটা পেপার নীলের সামনে ধরে বলল, এই পেপারে সাইন করে দাও, রাঁচিকে ছেড়ে দিব আমি। রাজশ্রীর হাত থেকে নীল পেপারটা নিয়ে দেখে বিয়ের রেজিস্ট্রি পেপার। এটা দেখে রাগে নীলের মুখ লাল হয়ে গেল। ছিঁড়ে টুকরো টুকরো করে বলল, বিয়ে? তাও তোমাকে? তুমি ভাবলে কি করে রাঁচিকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করব?
বিয়ে তো তোমাকে করতেই হবে। রাজির জন্য? কি বলতে চাও? বিয়েটা না করলে তো এখানেই রাজিকে শেষ করে দেব। ভয় দেখাচ্ছ আমাকে? নীলকে? আমি কাউকে ভয় পাই না, মাইন্ড ইউ। রাজশ্রী হেসে বলল, ভয়? রাজশ্রী কাউকে ভয় দেখায় না নীল। আমি যা বলি তাই করি। রাজে শুধু অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে আর চোখে জল ফেলছে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আর নীলের রাগে চোখ রক্তবরণ ধারণ করেছে। তপু, ইয়েস ম্যাম। পেপার। তপু রাজশ্রীর হাতে আরেকটা পেপার দিল। এটা নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, যত পারো ছিঁড়তে থাকো, প্রবলেম নেই। বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে নীল। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। তাহলে আগে নিজের প্রিয় তোমার মৃত্যু দেখো। রাঁচির কোনো ক্ষতি করার কথা ভাববেও না। আমাকে মেরে ফেলো, তবুও রাঁচিকে ছেড়ে দাও। তোমাকে ভালোবাসি আমি। তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি। মারতে তো তোমাকে পারবো না আমি। তোমাকে বিয়ে করে নাও, রাঁচিকে ছেড়ে দেব। আমি রাঁচিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে কর। নীলের কথা শেষ হওয়ার আগে রাজশ্রী রাঁচিকে শুট করে ফেলে। নীল চিৎকার করে বলল, রাঁচি? আজ অনেকদিন পর খুব ভালো ঘুম হয়েছে রাজশ্রীর। এত ভালো ঘুম তো ছোটবেলায় ওর বাবার বুকে শুলে হতো। হঠাৎ রাজশ্রীরও চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকায় রাজশ্রী। পাশে তাকিয়ে দেখে নীল নেই। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে নিচে যাওয়ার জন্য বের হয়। আর রেলিংয়ের কাছে যেতেই রাগে চোখ লাল হয়ে যায় রাজশ্রীর। রাঁচিকে জড়িয়ে ধরে আছে নীল। আস্তে আস্তে নিচে নামে রাজশ্রী। রাজশ্রীকে দেখে রাঁচির মা রিমি এগিয়ে এসে রাজশ্রীর গালে টাস করে একটা চর বসিয়ে দেয়। হাতের মুঠ শক্ত করে রাগ কন্ট্রোল করে রাজশ্রী। চর মারা দেখে রাঁচিকে ছেড়ে দেয় নীল। রিমি চিৎকার করে বলল, লজ্জা করে না তোর বড় বোনের সংসার ভাঙতে? সবাই অবাক হয়ে যায় রিমির কথা শুনে। সুমন এগিয়ে এসে বলল, শান্ত হও। কিভাবে শান্ত হব বলো? ছোট বোন কিভাবে বড় বোনের বরকে বিয়ে করতে পারে? সামান্য লজ্জাটুকু আর মধ্যে নেই। কবে ফিরল ও দেশে? রিচি রিমির কাছে এসে বলল, মা শান্ত হও প্লিজ। রাজশ্রীর কোনো দোষ নেই, ওকে কিছু বলো না। ছোট ভুল একটা করে ফেলেছে। রাজশ্রী হাততালি দিয়ে বলল, বাহ, এখনো তোকে মহান সাজতে হবে তাই না? তুই হাঁপিয়ে যাস না মহান সাজতে সাজতে। সব তো কেড়ে নিলি আমার কাছ থেকে। আজ একটা জিনিস আমি নিতেই তো পুরো ফ্যামিলি চলে এসেছে আমাকে কথা শোনাতে। রাজশ্রী, এটা তোরও ফ্যামিলি ছিল, এখন আর নেই। তুই কিভাবে পারলি রাশির লাইফটা নষ্ট করতে? যেভাবে ও মারার চেষ্টা করতে পেরেছিল। রাজশ্রীর কথা শুনে রাঁচির চোখ থেকে টপ পানি পড়তে শুরু করে। এখনো কেন এটা নিয়ে পড়ে আছিস? তোর কাছ থেকে কতবার ক্ষমা? আমি তোর কোনো কথা শুনতে চাই না। কেন এসেছে সেখানে? নীলকে আমার কাছ থেকে কেড়ে নিতে? একটা কথা মনে রাখিস, আমি যতদিন বেঁচে থাকবো নীল আমার হয়ে থাকবে। নীলকে তোর কাছ থেকে কেড়ে নিতে আসিনি আমি, বাবা মা জোর করে নিয়ে এসেছে। রাজশ্রীমা, তুই কেন এমন পাগলামিটা করেছিস? মিস্টার রয়, প্লিজ আমার সাথে আপনি এভাবে কথা বলবেন না। সুমন এগিয়ে এসে রাজশ্রীর হাত ধরতে যাবে। রাজশ্রী হাত ছড়িয়ে নেয়। বাবার সাথে এখনো রাগ করে আছিস? কে বাবা? আপনার শুধু একটাই মেয়ে রাঁচি। আমি আপনার কেউ না। ঠিক বলেছিস, কেউ না তুই আমাদের। সুমন ধমক দিয়ে বলল, রিমি, এসব কি বলছো? একদমই ঠিক বলছি। আমি তোমাকে বলেছিলাম না ওকে ইন্ডিয়া না পাঠাতে? ওখান থেকে অমানুষ হয়ে এসেছে। অমানুষ না হলে কি বড় বোনের হবু বরকে কেউ বিয়ে করে? ছোটবেলা থেকেই তো আমার কোনো কাজে আপনি সন্তুষ্ট ছিলেন না মিসেস রয়। এখনো থাকবেন না আমি জানি। আপনার কাছে তো আমি সবসময় অমানুষ। তাই নতুন করে আমি কেমন তা আপনার কাছ থেকে জানতেও চাই না। রাজশ্রীর কথায় রিমি অনেক রেগে গেল। সুমন বুঝতে পারছে মা মেয়ের মধ্যে অনেক বড় ঝামেলা হতে চলেছে। তাই রিমির হাত ধরে সুমন বলল, এখন এখান থেকে চলো। চলো মানে? দেখতেছো না তোমার অমানুষ মেয়ে কি বলছে? রিমি প্লিজ, আর কিছু না বলে এখান থেকে চলো। রাঁচি চল। সুমন আর রিমির সাথে রাঁচি চলে যাবে। তখনই নীল রাঁচির হাত ধরে ফেলে। রাজশ্রী এটা দেখে রাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। রাঁচি, আমি এই মেয়েটার সাথে থাকতে চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। রাজশ্রী এসে নীলের থেকে রাঁচির হাত চুটিয়ে দিল। তারপর রক্তবর্ণ চোখ নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, ভুলে গেছো কি বলেছিলাম? আমাকে রাগিও না নীল, ফল খুব খারাপ হবে। তোমার হাত আমাকে ছাড়া আর কাউকে স্পর্শ করবে না।
নীল রেগে চিৎকার করে বলল, করব না আমি তোমাকে স্পর্শ, ঘৃণা করি আমি তোমাকে, বুঝেছো? আই জাস্ট হেইট ইউ। আমি রাঁচির কাছে চলে যাব, থাকবো না আমি তোমার সাথে। ও রিয়েলি? তুমি এখনো আমার ভয়ঙ্কর রূপটা দেখোনি নীল? তোমাকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি তোমার কোনো আইডিয়াই নেই। রাঁচিকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি তারও কোনো আইডিয়া নেই তোমার। এই নীলকে এখনো ভালো করে চিনোনি তুমি। তুমি কি কি করতে পারো তা তো জেনে গেছি, এবার জানবে আমি কি কি করতে পারি, কতটা ভয়ঙ্কর হতে পারি আমি। রাঁচি বুঝতে পারছে ওর জন্য অনেক বড় ঝামেলা হবে ওদের মধ্যে, তাই ওদের কথা বলার মধ্যেই রিমি আর সুমনকে নিয়ে চলে যায় ওখান থেকে রাঁচি। নীলিমা আর সৌরভ এতক্ষণ চুপচাপ এসব দেখছিল। শুধু একটা জিনিসই ওরা বুঝতে পেরেছে, রাজশ্রী সুমন আর রিমির ছোট মেয়ে। বাট রাজশ্রীর সাথে এত বাজে বিহেভ রিমি কোনো করলো বুঝতে পারছে না ওরা। নীল আর রাজশ্রী কীভাবে কথা বলতে দেখে নীলিমা নীলের হাত ধরে বলল, নীল, ওই মেয়েটার সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করছিস কেন? যে মেয়েকে নিজের মাই দেখতে পারে না সে কেমন হবে বুঝতে পারছিস না? আর এই মেয়ে তুমি দূরে থাকবে আমার ছেলের থেকে, বুঝেছো? রাজশ্রী তার ছেলের হাসি দিয়ে বলল, আমি যতই খারাপ হই না কেন নীলকে আমার সাথেই থাকতে হবে মামুনি। আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছ থেকে মুক্তি পাবে না। তবে মুক্তি পাওয়ার একটা উপায় আছে, আমাকে মেরে ফেলা। এটা বলে উপরে চলে যায় রাজশ্রী। এই কথাটা কতটা কষ্ট পেয়ে বলেছে তার কেউ বুঝতে না পারলেও সৌরভ খুব ভালো করে বুঝতে পেরেছে। সৌরভের কেন জানি মনে হচ্ছে এই মেয়ের ভেতর অনেক কষ্ট চাপা পড়ে আছে। রাঁচি বাসা গিয়ে বালিশে মুখ গুজে কাঁদছে আর ভাবে আগে নীল ওর যেই হোক না কেন, এখন নীল ওর ছোট বোনের বর। নীলকে কখনোই ওর কাছে আসতে দেওয়া যাবে না। বাট আটকাবে কি করে? নীল যা রাগী আর জেদি, যা বলবে সেটাই করে ছাড়বে। বাইরে রিমি আর সুমন ঝগড়া করছে। রিমি রাজশ্রীকে এখানে কিছুতেই মেনে নিতে পারছে না। তার উপর ও রাঁচির বিয়ে ভেঙে দিয়েছে। সুমন কিছুতেই রিমিকে বুঝাতে পারছে না। রাজশ্রী যাই করুক ওদেরই তো মেয়ে, ছোট তাই একটু ভুল করে ফেলেছে, তাই বলে তো রাজশ্রীকে ফেলে দিতে পারে না। রাজশ্রী অফিসে বসে আছে। আজ 1 সপ্তাহ পর অফিসে এসেছে। আসারও ইচ্ছে ছিল না, তবু ফোন দিয়ে বলেছে কাজ আছে তাই এসেছে। কিছুক্ষণ পর কিছু ফাইল দিয়ে রাজশ্রীর কেবিনে ঢুকে তপু। তারপর সামনের চেয়ারে বসে বলল, ওয়ার্কশপ কমপ্লিট ম্যাম, আর এই নিন ফাইল, বিকেলে একটা মিটিং আছে। এটা তুমি করতে পারবে না। ম্যাম আমি তো কখনো। আজ করবে, আর আমি জানি তুমি ভালোভাবেই পারবে। আমি ফোন দিয়ে ওনাকে সব বলে দেব। ওকে ম্যাম। রাজশ্রী সব বুঝে ওর বাড়িতে গেল, গিয়ে পায়ের ওপর পা তুলে সোফায় বসলো। তারপর বলুন, আমাকে ধোকা দিয়ে আপনার কেমন ফিল পাচ্ছে? রাজশ্রীর সামনে মাটিতে থর করে কাঁপছে ম্যানেজার। রাজশ্রী অফিসে গিয়ে জানতে পারে ওর 1 সপ্তাহ না আসার সুযোগ নিয়ে কয়েক কোটি টাকা এদিক ওদিক করেছে ম্যানেজার। তারপর রাজশ্রী ওর লোকদের ম্যানেজারদের ধরে নিয়ে আসতে বলে, তাই তপুকে সব কাজ বুঝিয়ে দিয়ে এসেছে। ভয়েস ইয়েস ম্যাম। লোকগুলো চলে যেতে রাজশ্রী উঠে ম্যানেজারের চুলের মুঠি ধরে বলল, রাজশ্রীকে ধোকা দেওয়ার শাস্তি কি হতে পারে তুই জানিস না? তবুও এই দুঃসাহসটা দেখিয়েছিস। গরম তেলের পাত্রের মাঝে ম্যানেজারের হাত ডুবিয়ে দেয় রাজশ্রী। ম্যানেজার চিৎকার করছে আর বলছে, ক্ষমা করে দিন ম্যাম, আর কখনো করব না। যে হাত দিয়ে টাকা নিয়েছিস আজ সেই হাত থাকবে না। ম্যানেজারের চিৎকারে রাজশ্রী বডিগার্ডগুলোর মনেও মায়া জন্মে গেছে, কিন্তু রাজশ্রী ম্যানেজারকে ছাড়েনি। হাত তুলে দেখে পুরো হাত ঝলসে গেছে, হাড় দেখা যাচ্ছে। তেলের মাঝে এসিড জাতীয় লিকুইড ছিল। ম্যানেজারকে ছেড়ে দিতে ম্যানেজার জ্ঞান হারিয়ে পড়ে যায় ফ্লোরে। রাজশ্রী ম্যানেজারকে ছেড়ে বাসা থেকে বেরিয়ে নীলের বাসা যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখে নীলিমা আর সৌরভ বসে আছে। ওদের ক্রস করে উপরে উঠবে, তখনই নীলিমা দাঁড়িয়ে বলল, কেন আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি না, তোমার ছেলে আমাকে দিচ্ছে। নীলিমা রেগে বলল, আমার ছেলে দিচ্ছে? তুমি জানো নীল রাঁচিকে 15 বছর ধরে ভালোবাসে? শুধুমাত্র তোমার জন্য এত বছরের ভালোবাসা ও হারিয়েছে। নীলকে ছাড়া বাঁচবো না। আমি যা করেছি আমার জন্য করেছি। নীলকে ভালোবাসি আমি। এই মেয়ে, ভালোবাসার মানে কি তুমি বোঝো? ভালোবাসা মানে কেড়ে নেওয়া নয়, ভালোবাসার মানুষকে সুখে রাখা। আর তুমি নীলকে কষ্টের সাগরে ডুবিয়ে দিয়েছো। ভালোবাসা মানে কি সত্যি আমি বুঝি না মামুনি। শুধু জানি নীলকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই যেভাবেই হোক নীলকে নিজের করে নিয়েছি।
আর নীলকে যে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে তাকে শেষ করে ফেলবো আমি। আমার আর নীলের মধ্যে কাউকে আসতে দেব না। যে মেয়ে নিজের বাবা মাকে ভালোবাসে না, সে অন্য একটা ছেলেকে কত ভালোবাসে সেটা তো বুঝতেই পারছি। শোনো, তোমার মতো অসভ্য মেয়েকে কখনোই আমি আমার ছেলের বউ বলে মানব না। রাঁচির মতো লক্ষ্মী মেয়েই আমার ছেলের বউ হবার যোগ্য। রাজশ্রী মুচকি হেসে বলল, তোমার সেই স্বপ্ন আমি জীবিত থাকতে কখনো পূরণ হবে না মামুনি। নীল ছাড়া আর কেউ নেই আমার, তাই অন্তত বেঁচে থাকার জন্য নীলকে প্রয়োজন আমার। নীল তোমাকে ডিভোর্স। স্টপ! এই শব্দ আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। নীল আমাকে কখনোই ডিভোর্স দিতে পারবে না। নীল, বাদ দাও এসব। বাদ দেব মানে? তুমি বাবা হয়ে ছেলের কষ্টটা কিভাবে দেখতে পারছো? তুমি তো জানতে নীল রাজিকে পাগলের মতো ভালোবাসে। জানতাম। এখন এসব বলে কি হবে বলো? নীলের তো রাজশ্রীর সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে? জোর করে বিয়ে করেছে। এই বিয়ে আমি কখনোই মানব না। কাল শুধু পাড়া প্রতিবেশীর জন্য এই মেয়েকে বরণ করেছি, তাই বলে আমার ছেলের বউ মেনে নিয়েছি সেটা যেন না ভাবে। এটা নীল আর রাজশ্রীর ব্যাপার, ওদের মধ্যে সব মিটমাট করতে দাও। আমরা কেন ওদের মধ্যে ঢুকবো? কিসের মিটমাট? এই মেয়েকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। আমি এই মেয়েকে জাস্ট সহ্য করতে পারছি না। ওদের কথা বলার মধ্যে রাজশ্রী ওর রুমে চলে গিয়েছিল, গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওখানে কেউ ওকে মেনে নেবে না, এটা প্রথমেই জানতো। সব জেনেও এ বাড়িতে এসেছে শুধু নীলের জন্য। নীলকে প্রথম দেখার কথা ভাবছে রাজশ্রী। রাজশ্রী বাংলাদেশে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে। আজ 13 বছর পর এসেছে বাংলাদেশে। এখানে প্রায় সব ভুলেই গিয়েছিল। রাজশ্রী ড্রাইভারকে গাড়ি থেকে বের করে নিজে ড্রাইভিং সিটে বসে। ওর মুখ ওড়না দিয়ে কাভার করা ছিল, কারণ ও কাউকে জানাতে চায়নি ও বাংলাদেশে এসেছে। চোখে ছিল মোটা কালো সানগ্লাস। যেহেতু অনেকদিন পর বাংলাদেশে এসেছে, এখানে রাস্তাঘাট একদমই চেনে না রাজশ্রী। গাড়ি ড্রাইভ করতে করতে অন্য একটা রাস্তায় চলে আসে। রাজশ্রী ভাবছিল এখন কোন দিকে যাবে। অন্যমনস্ক হয়ে গাড়ি ড্রাইভ করার জন্য সামনে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। রাজশ্রীর সাথে সাথে গাড়ি ব্রেক করে। গাড়ি থেকে খুব রেগে একটা ছেলে বেরিয়ে আসে, আর ছেলেটাকে দেখে প্রথম রাজশ্রীর চোখ স্থির হয়ে যায়। আর সেই রাগের ছেলেটাই ছিল নীল। নীল গাড়ির ভেতর একটা মেয়েকে দেখে আরো বেশি রেগে যায়। রেগেই বলল, এই ইডিয়েট গার্ল, গাড়ি চালাতে পারো না যখন গাড়ি চালাতে আসো কেন? মেয়েদের গাড়িতে ওঠার পারমিশন তার ফ্যামিলি কিভাবে দেয় সেটাই বুঝতে পারছি না। এখন যদি কোনো কারের জায়গায় ট্রাক হতো তাহলে কি অবস্থা হতো বুঝতে পারছো? আর এই খালি রাস্তায় অ্যাক্সিডেন্ট কিভাবে করছো? গাড়ি কন্ট্রোল করতে না পারলে ড্রাইভার রাখতে পারো না? স্টুপিড গার্ল। রেগে আরও অনেক কথাই বলেছিল নীল। আর রাজশ্রী সানগ্লাসের ফাঁকে মুক্ত হয়ে নীলকে দেখছিল আর নীলের কথা শুনছিল। এপেকে রাস্তার অন্য কোনো ছেলে হলে একা একটা দুর্বল মেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করত, কিন্তু নীল সেটা না করে আরও রাজশ্রীকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল। সেখানে প্রথম দেখেই প্রেমে পড়ে গেল রাজশ্রী নীলের, তারপর ভালোবেসে ফেলল। সেদিনের পর থেকে প্রতিদিন নীলকে ফলো করতো রাজশ্রী। নীল কি করে সব। আর নীলের আশেপাশে কোনো মেয়েকে দেখলে রাজশ্রী নিজের রাগ কন্ট্রোল করতে পারতো না। মেয়েটি খুব বাজে অবস্থা করত। আর কোনো ছেলে নীলের ক্ষতি করতে চাইলে তাকে জীবন্ত লাশ বানিয়ে ছেড়ে দিত। নীলের পাশে শুধু রাঁচিকে দাঁতে দাঁত চেপে সহ্য করতো রাজশ্রী। অনেকবার সরাসরি দেখা হয়েছে রাজশ্রীর নীলের সাথে, বাট একবারও নীলকে বুঝতে দেয়নি রাজশ্রী নীলকে এত ভালোবাসে। শুধু এই দিনটার ওর জন্য ওয়েট করছিল। ফোনের রিংটোনের শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে রাজশ্রী। রাত 8টা বাজে। ওপাশের লোকটার কথা শুনে রাগে লাল হয়ে যায় রাজশ্রীর মুখ। এক্ষুনি আসছি আমি। এদিকে রাজশ্রীর সামনে ফ্লোরে বসে আছে একটা মেয়ে। রাজশ্রী ফোনে ওর বডিগার্ডদের কাছ থেকে জানতে পেরেছিল মাঝ রাস্তায় একটা মেয়ে নীলের গাড়িতে ওঠে। তারপর ওর বাসার সামনে এসে গাড়ি থামায় নীল। আর মেয়েটা নীলকে জোর করে নীলের হাত টেনে বাসার ভেতরে নিয়ে যায়। এটুকু ফোনের শুনেই কল কেটে দিয়েছিল রাজশ্রী। এই মেয়ের সাহস কী করে হলো নীলের হাত ধরার আর জোর করার? তারপর রাজশ্রী সোজায় মেয়েটার বাসায় চলে আসে। বাসায় ঢুকে দেখে ভেতরে কেউ নেই। রাজশ্রী উপরে উঠে চলে যায়। একটা রুমে লাইট জ্বলছিল। রাজশ্রী রুমের সামনে গিয়েই দরজা খুলে ফেলে। আর খুলতে রাগে রাজশ্রীর চোখ মুখ লাল হয়ে যায়। বেহুশ হয়ে বিছানায় পড়ে আছে নীল। আর এই মেয়েটা একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়েছে।
মেয়েটার মতলব কি তা বুঝতে একটু প্রবলেম হয় না রাজশ্রীর। যেখানে কেউ নীলের হাত ধরাইও সহ্য হয় না, সেখানে এসব কিভাবে সহ্য করবে ও? রাজশ্রীর বডিগার্ডরা নীলকে বাসায় পৌঁছে দেয়। নীলের এই অবস্থা দেখে নীলিমা রাজশ্রীকে যা নয় তাই বলে অপমান করে। বাট সৌরভ শুধু রাজশ্রীর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করেছে নীলের এই অবস্থা রাজশ্রী করতে পারে কিনা। কিছুক্ষণ চুপচাপ সব কথা সহ্য করে বাসা থেকে বেরিয়ে ওর বাসায় চলে আসে রাজশ্রী। রাজশ্রীর এই ভয়ঙ্কর মুখ দেখে মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। ভয়ের চোটে মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মেয়েটা কিছু বলতে চাইছে কিন্তু গলা দিয়ে কিছু বের হচ্ছে না। রাজশ্রীর সামনে বারবার নীলের মুখটা ভেসে উঠছে আর রাগটা ততই বাড়ছে। মেয়েটিকে সব থেকে ভয়ঙ্কর মৃত্যুতে দিতে ইচ্ছা করছে। তপু, ইয়েস ম্যাম। তপু এবার এসিডের 2টা পাত্র নিয়ে এসেছে। রাজশ্রী বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর মেয়েটির হাত ধরে টেনে তুলল। হাত পা কাঁপার জন্য মেয়েটি ভালো করে দাঁড়াতেও পারছে না। রাজশ্রী মেয়েটিকে টেনে একটা এসিডের পাত্রের সামনে এনে দাঁড় করালো। মেয়েটি এবার ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম। এদিকে মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। রাজশ্রী মেয়েটির 2 হাত এসিডের পাত্রের মাঝে ডুবিয়ে নিল আর মেয়েটির একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। মেয়েটির চিৎকার এতই জোরে দিয়েছে অনেকের কান পুরো লক হয়ে গেছে। বাট রাজশ্রী সেদিকে কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর 2 হাত তুলে দেখে হাড় সহ গলে গেছে। এটা দেখে সবাই ভয় পেলেও রাজশ্রীর মুখে হাসি ফুটে উঠল। তারপর অন্য এসিড মেয়েটির মুখে ঢেলে দিল। এতে শুধু মুখ নষ্ট হবে, কষ্ট পাবে না বা মরবে না। নিয়ে যাও। গার্ডগুলো মেয়েটিকে নিয়ে চলে গেল। তবুও পাশে ভয়ে কাঁপছে। এতদিন ধরে রাজশ্রী এসব কাজ দেখছে, কিন্তু আজকেরটা সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল। হাত পুরো গলে গেছে। এসব দেখে তপুরে মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। রাজশ্রী বাসা থেকে বেরিয়ে নীলের বাসায় গেল। নীলের রুমে গিয়ে দেখে নীলের পাশে নীলিমা বসে আছে আর সৌরভ দাঁড়িয়ে আছে। মামুনি, ডক্টর কি বলেছে? রাজশ্রীর কথা শুনে নীলিমা রেগে তাকালো রাজশ্রীর দিকে। তারপর উঠে এসে রাজশ্রীর সামনে দাঁড়ালো আর টাস করে একটা চর বসিয়ে দিল রাজশ্রীর গালে। রাজশ্রী কোনো রিয়াক্ট করলো না। নীলিমা রেগে চিৎকার করে বলল, কি ক্ষতি করেছে আমার ছেলে তোর? কেন আমার ছেলের শরীরে নেশার ইঞ্জেকশন পুশ করলি? কেন আমার ছেলের লাইফটা এভাবে নষ্ট করে দিচ্ছিস বল? আমি কিছু করিনি মামুনি। চুপ, একদম চুপ। তোর ওই মুখে একদম আমাকে মামুনি বলে ডাকবি না। তোর জন্য আমার ছেলের কি হয়েছে আজ? একদিন হয়নি এই বাসায় এসেছিস আর আমার ছেলের জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছিস। আমার তোকে যেন আমার ছেলের আশেপাশেও আর না দেখি। দূরে থাকবি আমার ছেলের থেকে, আর বের হয়ে যা আমার বাড়ি থেকে। নীলকে ছেড়ে আমি কোথাও যাব না। এটা শুনে আরেকটা চর বসিয়ে দিল রাজশ্রী গালে আর রেগে বললেন, নীলের আশেপাশেও তোকে দেখলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবি। সৌরভ এগিয়ে এসে নীলিমার কাঁধ ধরে বলল, নীল প্লিজ শান্ত হও। আমার মনে হয় না রাজশ্রী এটা করতে পারে। একদম ওই মেয়ের হয়ে তুমি কথা বলবে না। দেখতে পারছো না এই মেয়ে নীলের কি অবস্থা করেছে? আমি আমার ছেলের এই অবস্থা দেখতে পারছি না। প্লিজ এই মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দাও। রাজশ্রী এই বাড়ির বউ, কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করে দেব? আমি মানি না ওকে এই বাড়ির বউ। দেখতে পাচ্ছ না এই মেয়ে পা এই বাড়িতেই পড়তেই কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সব। অলক্ষ্যে এই মেয়ে আমার এত সুন্দর সাজানো সংসার পুরো ধ্বংস করে ফেলবে। আমার ছেলেটাকে তো শেষ করেই দিচ্ছে। রাজশ্রী চুপচাপ ওই রুম থেকে বেরিয়ে গেল। কোনো রাগ বা প্রতিবাদ করলো না এসব কথা। ওদের যে নিজের বাবা মায়ের স্থানে বসিয়েছে, কিভাবে ওদের সাথে বাজে বিহেভ করবে? আর নীলিমার রাগ করাটাও স্বাভাবিক। সব মাই ছেলের এই অবস্থা দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না। সোজা ছাদে চলে গেল রাজশ্রী। সৌরভ নীলিমাকে বুঝিয়ে শান্ত করে নীলের পাশে বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পুরো বাড়ি খুঁজে ছাদে পেল রাজশ্রীকে। রাজশ্রীর পেছনে দাঁড়িয়ে সৌরভ বলল, কে নীলের এই অবস্থা করেছে? রাজশ্রী অবাক হয়ে ঘুরে সৌরভের দিকে তাকালো। আমি জানি তুমি নীলের কোনো ক্ষতি করতে পারো না। তোমার চোখে নীলের জন্য ভালোবাসা দেখেছি, একদম পিওর। এই মেয়েটা সব কথা বলে দিল রাজশ্রী। শুধু মেয়েটার সাথে যা করেছে তা বলল না। সব শুনে সৌরভ বলল, থ্যাঙ্কস আমার ছেলেকে বাঁচানোর জন্য। থ্যাঙ্কস বলে আমাকে ছোট করবেন না বাবা। বাবা বলে ডেকেছো, তাহলে আপনি করে বলছো কেন? আপনি বললে পর লাগে। আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? রাজশ্রী এই কথাটার মধ্যে অনেক কষ্ট খুঁজে পেল সৌরভ। মুচকে হেসে বলল, মেয়ে বাবাকে জড়িয়ে ধরবে, এতে কি আবার পারমিশন নেওয়ার প্রয়োজন আছে? রাজশ্রী সাথে সাথে সৌরভকে জড়িয়ে ধরল। সৌরভের শরীরে সুমনের স্মেল পাচ্ছে রাজশ্রী। সৌরভ রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিল।
রাজশ্রী চোখ বন্ধ করে বলল, আজ অনেক বছর পর বাবার ভালোবাসা। মাখা হাত পেলাম মাথায়। আমার একটা প্রশ্নের উত্তর দেবে? মেয়েকে কেউ তুমি করে বলে? সরি, আমার একটা প্রশ্নের উত্তর দিবি? কি বলো? তুই রাঁচির বাবা মায়ের ছোট্ট মেয়ে হলে ওরা সবসময় ওদের একটা মেয়ে বলতো কেন? আমরা কেউই তো জানতাম না তোর কথা। আর কি এমন হয়েছিল যার জন্য তুই ওদের থেকে আলাদা হয়ে গেলি? রাজশ্রী সৌরভকে ছেড়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। কি হলো? অন্য যা কিছু বলো, বাট এটা জিজ্ঞেস করো না প্লিজ। ওকে, এখন নিচে চল। আর তোকে দেখে তো মনে হচ্ছে সারাদিন ধরে কিছুই খাসনি। রাজশ্রী স্মিত হেসে বলল, তুমি নিচে গিয়ে খেয়ে নাও, আর মামুনিকেও খাইয়ে দাও। যাও। তুইও চল। আমার খিদে নেই। বাবার কথা শুনবি না? রাজশ্রী সৌরভের দিকে তাকালো, তারপর মুচকি এসে সৌরভের হাত ধরে হাঁটা শুরু করলো। নিচে গিয়ে সার্ভেন্টকে দিয়ে রাজশ্রীর খাবার বাড়লেন। রাজশ্রীকে খাইয়ে দিয়ে নীলিমা ও নিজের জন্য নীলের রুমে খাবার নিয়ে গেলেন সৌরভ। নীলিমা একভাবে নীলের দিকে তাকিয়ে আছে। সৌরভ খাবারের প্লেট টেবিলে রেখে নীলিমার পাশে গিয়ে বসলো। নীল কিছুই তো খেলে না, চলো খেয়ে যাবে। আমার ছেলেও তো কিছু খায়নি। ওর তো সেন্স নেই, খাবে কি করে? তুমি এখন খেয়ে নাও প্লিজ, অসুস্থ হয়ে পড়বে তো। তুমি খাও, আমি খাবো না। তুমি জানো তুমি না খেলে আমিও খাবো না। নীলিমা নীলের কপালে একটা চুমু দিয়ে টেবিল থেকে খাবারের প্লেট হাতে নিয়ে সৌরভকে খাওয়াতে শুরু করলো। সৌরভও নীলিমাকে খাইয়ে দিচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে ওদের দেখছে রাজশ্রী, আর ভাবছে এখনো ওদের ভালোবাসা 1 ইঞ্চিও কমেনি। কবে নীলও আমাকে এত ভালোবাসবে আর এভাবে খাইয়ে দেবে? হয়তো এটা কখনোই হবে না। না হলেও নীলকে কখনোই ছাড়বো না আমি। নীলের পাশে থেকে সবসময় নীলকে প্রোটেক্ট করব আর ভালোবাসবো। কাউকে নীলের আশেপাশেও আসতে দেব না। নীল শুধু এবং শুধুই আমার। এসব ভাবতে ভাবতে রাজশ্রী নিচে গেল আর ড্রয়িং রুমে সোফায় শুয়ে পড়ল। নীল ঘুম থেকে উঠে মাথাটা ভীষণ ভার ফিল করে, ভীষণ ব্যথাও করছে। চোখ খুলে তাকিয়ে দেখে ওর রুমে শুয়ে আছে, পাশে ওর মা। নীল বেশ অবাক হলো। অসুস্থ না থাকলে তো নীলিমা কখন ওর পাশে ঘুমায় না, তাহলে আজ হঠাৎ? মামনি, নীলের এক ডাকেই নীলিমার ঘুম ভেঙে গেল। নীলকে উঠতে দেখে নীলিমা উঠে বলল, তুই ঠিক আছিস বাবা? মাথা ব্যথা করছে, কেমন ফিল করছিস এখন? হালকা মাথা ব্যথা করবে, বাট কি হয়েছে আমার? ওই অলক্ষী মেয়েটা তোর শরীরে নেশার ইঞ্জেকশন পুশ করেছিল। আজই ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিব। মানে তুমি কার কথা বলছো? যে তোকে জোর করে বিয়ে করেছে। রাজশ্রী? নীল এবার মাথা দুহাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। কাল কি হলো তা মনে করার চেষ্টা করছে। আর নীলিমা বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল নীলের জন্য খাবার আনার জন্য। কাল রাত থেকে কিছু খায়নি। নিচে নেমে দেখে রাজশ্রী সোফায় শুয়ে আছে। রাজশ্রীকে দেখে নীলিমার রাগটা আরও বেড়ে গেল। টেবিলে পানির জগ ছিল, পুরোটা রাজশ্রীর উপর ঢেলে দিল। সাথে সাথে রাজশ্রীর ঘুম ভেঙে গেল। রাজশ্রীকে চোখ খুলতে দেখে নীলিমা চিৎকার করে বলল, তুই এখনো এই বাড়ি থেকে যাসনি? আর কি ক্ষতি করতে চাস আমার ছেলের? এত সব করেও শান্তি হয়নি তোর? রাজশ্রী শান্ত গলায় বলল, যা আমি করিনি তার ব্লেম আমাকে দিও না মামুনি। যদি আমি কিছু করি সেটা সবার সামনে চিৎকার করে বলার মতো সাহস আমার আছে। নীলকে আমি ভালোবাসি। নীলের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি কখনো করব না। যে নীলের ক্ষতি করতে চাইবে তাকেও আমি ছাড়বো না। তুই কি ভেবেছিস এসব কথা বলে আমি বিশ্বাস করে নেব? তুই আমার ছেলের ভালো চাস? যদি সত্যি ওর ভালো চাইতি, রাঁচির থেকে ওকে আলাদা করতি না। তোকে আমি কখনোই মেনে নেব না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার ছেলের আর কোনো ক্ষতি করতে আমি তোকে দেব না। নীল উপর থেকে বলল, ও কিছু করেনি মামনি। নীলিমা আর রাজশ্রী উপরের দিকে তাকালো। নীল নিচে নামছে। নীলিমা নীলের কাছে এসে বলল, তুইও এই মেয়ের হয়ে কথা বলছিস? আমি কারো হয়ে কথা বলছি না মামনি, জাস্ট সত্যিটা বলছি। তাহলে কে তোর শরীরে নেশার মেডিসিন ইনজেকশন করেছে? আই ডোন্ট নো। আমি তো রিশার বাসার ড্রয়িং রুমে ছিলাম, তারপর হঠাৎ কি হলো আমার কিছুই মনে পড়ছে না। পেছন থেকে সৌরভ বলল, এই রিসাই তো শরীরে এসব ইঞ্জেকশন কিসের ইনজেক্ট করেছে? রাজশ্রী তো শুধু তাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছে। মানে? সৌরভ কাল রাতের ঘটনা সব বলল। সব শুনে নীলিমা একবার রাজশ্রীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। যে ওর ছেলেকে বাঁচিয়েছে তাকেই এতগুলো কথা বলল। নীল কিছু না বলে বসে পড়ল। রিশা কেন এরকমটা করেছে বুঝতে পারছে না নীল। নীলিমার অপরাধীর মতো মুখ দেখে রাজশ্রী স্মিত হেসে বলল,
গিল্টি ফিল করার কোনো প্রয়োজন নেই মামনি। তোমার কোনো কথায় আমি কষ্ট পাইনি। ছেলের এমন অবস্থা দেখলে সব মায়েরই মাথা খারাপ হওয়া স্বাভাবিক। আর আমি তোমাকে আমার মায়ের স্থানে বসিয়েছি। তোমার আমাকে যে কোনো কথা বলার অধিকার আছে। এটা বলেই উপরে যাওয়ার জন্য পা বাড়ায় রাজশ্রী। আর নীলিমা অবাক হয়ে রাজশ্রী যাওয়ার দিকে তাকালো। যে মেয়ে নিজের মাকে মা বলে ভাবে না, সে নীলিমা এত কিছু বলার পর ওকে কিভাবে মায়ের আসনে বসিয়েছে বুঝতে পারছে না নীলিমা। কি কারণ থাকতে পারে নিজের মায়ের সাথে এইভাবে কথা বলার, ভাবছে নীলিমা। এসব নিয়ে আর ভেবো না। নীল কাল রাত থেকে কিছুই খায়নি, খাইয়ে দাও। আমি ফ্রেশ হয়ে আসছি। নীল উপরে চলে যায়। রুমে গিয়ে দেখে রাজশ্রী মাথা নিচু করে বসে আছে। থ্যাঙ্কস। রাজশ্রী চমকে উঠে মাথা তুলে তাকালো। কালকের জন্য থ্যাঙ্কস। রাজশ্রী নীলের সামনে এসে বলল, ইটস ওকে জান। নিজের বউকে কেউ থ্যাঙ্কস বলে? তোমাকে সেভ করা তো আমার দায়িত্ব। বউ কথাটা শুনে রাগ উঠে গেল নীলের। আমাকে বাঁচিয়েছো বলে ভেবো না। তোমাকে বউ বলে মেনে নিয়েছি। তোমাকে আমি কখনোই আমার বউ বলে মানবো না। আমি রাঁচিকে ভালোবাসি, আর সুযোগ পেলে ওর। রাজশ্রী রেগে নীলের ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। নীল আহ বলে পিছিয়ে গেল। রাজশ্রী এসে নীলের শার্টের কলার শক্ত করে চেপে ধরে বলল, রাঁচি রাঁচি রাঁচি, কি আছে ওই রাঁচির মধ্যে যা আমার মধ্যে নেই? বলো, কেন ওই মুখে শুধু রাঁচির নাম, রাজশ্রীর নাম কেন নয়? নীল রাজশ্রীর হাত কলার থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাঁচি শুধু ভালোবাসতে জানে, আর তুমি শুধু কেড়ে নিতে জানো। রাঁচি ভালোবাসার মতো মেয়ে, আর তুমি ঘৃণা করার মতো। তাই আমার মুখে শুধু রাঁচির নাম। আই হেট ইউ। শুনেছো? আই জাস্ট হেট ইউ। বাট আই লাভ ইউ। আর তাই তোমাকে আমার সাথে থাকতেই হবে। ওই রাঁচির কাছে তুমি কখনোই যেতে পারবে না। নীল রেগে রুম থেকে বেরিয়ে গেল। এসব কথা সহ্য হচ্ছে না ওর। তাই সে মনে মনে বলছে, রাঁচির সাথে আজ দেখা করতেই হবে। চলে যাবো রাঁচিকে নিয়ে এখান থেকে অনেক দূরে। এই মেয়ের জন্য আমার 15 বছরের ভালোবাসাকে কখনোই হারাতে পারবো না। রাঁচি বলে চিৎকার করে ওঠে নীল। নীলের চিৎকারে রিমি রুম থেকে বেরিয়ে আসে। কি হয়েছে নীল? আন্টি, রাঁচি কোথায়? রাঁচি আস্তে আস্তে উপর থেকে নিচে নামছে। নীল রাঁচিকে দেখেই রাঁচির কাছে চলে যায়। নীল, তুমি? কাল এত কল দিলাম, রিসিভ করলে না কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বলে থাকতে পারি না আমি? তুমি এখন আমার ছোট বোনের বর নীল। হোয়াট বর? আমি মানি না এই বিয়ে। তুমি দেখোনি ও কিভাবে আমাকে দিয়ে সাইন করিয়েছিল? শুধু তোমার জন্যই বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কি করতে চাইছো তুমি? বিয়ে? হোয়াট? আমরা বিয়ে করে এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে রাজশ্রী আমাদের খুঁজেও পাবে না। নীল, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বিয়ে হয়ে গেছে, আর ফার্স্ট বিয়ের ডিভোর্স না হওয়া পর্যন্ত তোমার সেকেন্ড বিয়ের কোনো দাম থাকবে না। আর আমি তোমাকে কখনোই বিয়ে করতেও পারবো না। কেন পারবে না? তুমি আমায় ভালোবাসো না? রাঁচি নিজেকে শক্ত করে বলল, না, যখন থেকে তুমি রাজশ্রীর বর হয়ে গেছো তখন থেকে ভুলে গেছি আমি তোমাকে। নীল রাঁচির হাত মুচড়িয়ে পেছনে গিয়ে নিয়ে রেগে বলল, ভুলে গেছো মানে? এত ইজিলি কিভাবে তুমি আমাকে ভুলে যেতে পারো? ভালোবাসা এত চিপ তোমার কাছে? আমি ভুলিনি তোমাকে, আর কখনো ভুলতেও পারবো না। এতগুলো বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, এত ইজিলি তো আমি তোমাকে ছেড়ে দেব না। আমি আমার ভালোবাসাকে ঠিক নিজের করে নেব। রাঁচি কিছু না বলে চোখের জল ফেলছে। কি বলবে বুঝতে পারছে না। হাতে ব্যথা পাচ্ছি। নীল সাথে সাথে রাঁচির হাত ছেড়ে দিল। তারপর হালকাভাবে ধরে বলল, চলো। কোথায়? আমি এক্ষুনি তোমাকে বিয়ে করব। রাঁচি নিজের হাত নীলের দিকে ছাড়িয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? রাজশ্রী এটা জানতে পারলে সব ধ্বংস করে দেবে। তুমি চেনো না রাজশ্রীকে। প্লিজ নীল, চলে যাও এখান থেকে। রাজশ্রীকে নিয়ে ভালো থাকো, ভুলে যাও আমাকে। জাস্ট শাট আপ। তোমার মতো সেলফিশ না আমি। তোমার মতো নাটক করিনি ভালোবাসার। মন থেকে ভালোবেসেছি আমি, তাই কখনো ভুলতেও পারবো না। 11টা সেকেন্ড তোমাকে ভেবে পার করেছি আমি। পাগল হয়ে যাচ্ছি যখন মনে হচ্ছে যাকে আমি এতগুলো বছর ধরে না দেখে ভালোবেসে এসেছি তাকে পেয়েও হারিয়ে ফেলেছি। ইউএস গিয়েও প্রত্যেক মোমেন্টে তোমাকে ভেবে কাটিয়েছি। দেশে ফিরে পাগলের মতো খুঁজেছি তোমাকে। এখন বলছো ভুলে যেতে? পারবো না আমি ভুলতে, কখনোই পারবো না। রাঁচি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ নীল, ছেড়ে দাও আমাকে। ছাড়তেই তো পারবো না আমি। রিমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা শুনছিল, আর সুমনকে ফোন দিয়ে বাসায় আসতে বলছিল। রিমি ওদের আটকাবে না হেল্প করবে বুঝতে পারছে না। নীল রাঁচিকে টেনে নিয়ে দরজার কাছে যায়। তখনই সুমন ঢুকে বাসায়। এসব কি হচ্ছে নীল? আমাকে আটকাবেন না আঙ্কেল। আমি রাঁচিকে ছাড়া বাঁচবো না। প্লিজ রাঁচিকে আমায় দিয়ে দেন। সুমন নীলের থেকে রাঁচির হাত ছাড়িয়ে নিয়ে বলল, এইটা হয় না। তুমি এখন আমার ছোট মেয়ের হাজবেন্ড,
বাবা হয়ে নিজের মেয়ের সংসার এভাবে ভাঙতে পারবো না আমি। কিসের মেয়ে? ওই মেয়ে তোমাকে বাবা বলে মানে? দোষটা কার ছিল রিমি? দোষ আমাদের একদমই ছিল না, বেশি ভালোবাসা পেয়ে বিগড়ে গিয়েছিল ও। বাবা মা হয়ে সাহস করেছি তাই বলে। এটা কি শুধু সাহস করা বলে না? এই নিয়ে নীল, তুমি চলে যাও এখান থেকে। প্লিজ আঙ্কেল, আপনাকে আমি রিকোয়েস্ট করছি রাজিকে দিয়ে দিন আমায়। রাজশ্রীকে আমি কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না। ভালোবাসি রাজিকে। রাজিকে সত্যিই ভালোবাসলে আর কখনো রাজির সামনে এসো না, ওর কষ্টটা বাড়িয়ে দিও না। ওর কষ্ট কমানোর জন্যই বিয়ে করবো আমি ওকে। আমি জানি রাজিও আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছে না। ভুল জানো তুমি, আমার একটুও খারাপ লাগছে না, চলে যাও তুমি এখান থেকে। রাজি নিজেই চাইছে না তোমার কাছে যেতে, তাহলে কেন ওকে জোর করছো? নীল রাজের চোখের দিকে তাকিয়ে বলল, কিভাবে এত বদলে গেলে পরি? পরি ডাকটা শুনে কেঁপে উঠল রাজি, দৌড়ে উপরে চলে গেল। নীল বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা নদীর পাড়ে গেল। নদীর তীরে বসে পড়ল। ওখানে তো প্রথম রাজির সাথে দেখা হয়েছিল নীলের। আমাকে ওই আমটা পেরে দাও না ভাইয়া। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো নীল। পিচ্ছি একটা মেয়ে, পরনে নীল গোল্ড ড্রেস, একদম ছোট্ট নীল পরীর মতো লাগছে। পাশ থেকে বড় ছেলেটি বলল, পরি, গাছটা তো ভীষণ উঁচু, আমি এত উঁচু থেকে আম পারবো কি করে? আমি জানি না, আমাকে আম পেরে দিতেই হবে, আমার ওই আমি চাই। নীলপরি নামটা শুনে অবাক হয়ে গেল। মেয়েটিকে পরেই তো ভাবছিল নীল। নীল এগিয়ে গেল ওদের দিকে। আমি হেল্প করব। ছেলেটি নীলের কথা শুনে নীলের দিকে ঘুরে তাকালো। কিভাবে হেল্প করবে? তুমি নিজেই তো একটা বাচ্চা। ডিল মেডে, আমি তো গাছে উঠতেও পারি না। গুড আইডিয়া, এটা আমার মাথায় এলো না কেন? নীল ঢিল মেরে দুটো পাকা আম পেরে দিল পরীকে। পরী নীলের কাছে এগিয়ে এসে বলল, থ্যাংক ইউ। নীল হাত এগিয়ে দিয়ে বলল, ফ্রেন্ড হবে? পরী নীলের সাথে হ্যান্ডশেক করে বলল, তুমি আমাকে আম দিয়েছো, অবশ্যই হব। বাবা, এতটুকু পিচ্ছি, আবার ফ্রেন্ড? আমি অনেক বড়। তাই? ওকে, আজ তাহলে তোমার ফ্রেন্ডকে নিয়ে যাই। আর আম পেরে দেওয়ার জন্য থ্যাংক ইউ, না হলে এই মেয়ে আজ আমাকে পাগল বানিয়ে ছাড়তো। নীল মুচকি হেসে পরী আর ওর ভাইটাকে টাটা দিল। পরী চলে গেল আর নীল তাকিয়ে রইল সেই ছোট্ট পরী যাওয়ার দিকে। নীলের ছোট্ট হৃদয় তখন প্রচণ্ড পরিমাণে ধুকধুক করছিল। রিংটোনের শব্দে বাস্তবে ফিরে আসে নীল। কল রিসিভ করতে সৌরভ বলল, নীল কোথায় তুই? অফিসে নেই, বাসায়ও নেই? আমি আসছি অফিসে। নীল ফোন কেটে উঠে দাঁড়ায়। রাজশ্রী নীলের রুমের বিছানায় বসে আছে। ওর কাছে নিউজ এসেছে নীল রাজের সাথে দেখা করতে গিয়েছিল। রাজের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তাকে নরকে পাঠিয়ে দিত রাজশ্রী। রাজিকে কোনো কিছু করতে পারে না, জানে না, কিন্তু সহ্য করতে পারে না এসব। কেন সবসময় রাজি ওর থেকে ওর প্রিয় জিনিস কেড়ে নেয়? ওর সাথে তো রাজশ্রী কখনো কিছু করেনি। রাজশ্রী চোখ বন্ধ করেছিল। রিংটোনের শব্দ, চোখ খুলে তাকালো। স্ক্রিনে সমুদ্র রেখা। হ্যালো। তোর কিছু কি হয়েছে? কি হবে? কেন মনে হচ্ছে তুই ভালো নেই? আমাকে নিয়ে তুই একটু বেশি ভাবছিস। আমি ভালো থাকবো না সেটা কখনো পসিবল? তোর ফ্যামিলির সাথে দেখা হয়েছে? আমার ফ্যামিলি তোরা, আমার আর কোনো ফ্যামিলি নেই। আর তুই যাদের মিন করছিস আমি এখানে তাদের জন্য আসিনি। এখানে ব্রেক কর, তোকে খুব মিস করছি। হুম, এখন আসবো না। তুই বাংলাদেশে জাস্ট 3 মাসের জন্য গিয়েছিলি, কি এমন হলো আর এখানে আসতেই চাচ্ছিস না? আমার লাইফ লাইন পেয়ে গিয়েছি তাই। হোয়াট? কিছু না। কি করছিস? হসপিটালে বসে আছিস? তুই কাজ না করে টাইম পাস করছিস। ফোন রেখে পেশেন্ট দেখ। তোর আগে পেশেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট না, বুঝেছিস? আমি জানি, আমার তো কিছু হয়নি, এখন কাজ করো। ওকে, রাখছি, টেক কেয়ার। রাজশ্রী কল কেটে রেডি হয়ে নিল। এখন নীলের অফিসে যাবে রাজশ্রী। অফিসে ঢুকতে সবাই হা হয়ে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে। এক্সকিউজ মি। ইয়েস। নীল কোথায়? কেন? আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। পাল্টা প্রশ্ন করার সাহসই করে পাচ্ছ? আপনি কে? নীলস ওয়াইফ। হোয়াট? চমকানো শেষ হলে বলো নীল কোথায়? কনফারেন্স রুমে। ওকে। রাজশ্রী সোজা নীলের কেবিনে চলে গেল। আর এদিকে সবাই রাজশ্রীকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে। রাজশ্রীর সৌন্দর্য নিয়ে বেশি আলোচনা হচ্ছে। নীল কেবিনে এসে নিচের চেয়ারে রাজশ্রীকে দেখে চমকে গেল। তারপর নিচের দিকে তাকিয়ে রাগ। রাজের পিকচারটা ভেঙে ফেলেছে রাজশ্রী। নীল রেগে চিৎকার করে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে এলাম। তুমি রাঁচির পিকচার ভাঙলে কেন? এই ছবিটা এই জায়গায় শ্যুট করেনি, তাই ভেঙে ফেলেছি। আজ থেকে এখানে আমার ছবি থাকবে।
রিলি? রাঁচির ছবি ভেঙে ফেলেছে তো কি হয়েছে? একটা কথা মনে রেখো, রাঁচির ছবি আমার হৃদয়ে আরো 15 বছর আগেই আঁকা হয়ে গেছে। তাই পুরো অফিসের তোমার ছবি লাগালেও আমার হৃদয়ে অলওয়েজ রাঁচিই থাকবে। রাগে কাঁচের গ্লাসটা হাত দিয়ে চাপা মেরে ভেঙে ফেলে রাজশ্রী। হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। নীল অবাক হয়ে রাজশ্রীর হাতের দিকে তাকিয়ে আছে। রাজশ্রীর চোখের দিকে তাকাতে নীলের বুকটা ধুক করে ওঠে। রাজের নামটা শুনলে রাজশ্রী এরকম করে কেন বুঝতে পারে না নীল। নীল জলদি রাজশ্রীর কাছে গিয়ে ওর হাত ধরে বলল। এটা কি করলে? নীল হাত নিয়ে খুব সাবধানে গাঁথা কাজগুলো তুলে ফেললো। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করতে শুরু করলো। রাজশ্রী চুপচাপ নীলের দিকে তাকিয়ে আছে। একটা কথা বলতেও ইচ্ছা করছে না। নীলের এই সামান্য কেয়ারটায় রাজশ্রীর জন্য অনেক। নীল ব্যান্ডেজ শেষ করে বলল। আগের ইনজুরি সারেনি, আবার হাত কেটে ফেলেছো। এক কাজ করো, এভাবে একটু একটু করে হাতে 12টা না বাজিয়ে পুরো হাতটা কেটে ফেলো। তাহলে বারবার এসব তোমাকে আর কষ্ট করে করতে হবে না, আর হাতও একবারে সব কষ্ট সহ্য করে ফেলবে। আইডিয়াটা দারুণ নয়? দাঁতে দাঁত চেপে লাস্ট কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় নীল। তারপর অফিস থেকে নীলকে এভাবে রেগে বেরিয়ে যেতে দেখে অফিসের সব স্টাফ অবাক হয়ে নীলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজশ্রীও কেবিন থেকে বেরিয়ে আসে। বাইরে যাবে তখনই পেছন থেকে সৌরভ বলল। রাজশ্রী, তুই এখানে? রাজশ্রী পেছনে ঘুরে বলল। নীলের সাথে দেখা করতে এসেছিলাম বাবা। নীল কোথায়? বাইরে গেছে। রাজশ্রী হাত দেখে সৌরভ উত্তেজিত হয়ে বলল। তোর হাতে কি হয়েছে? কিছু না, ভুল করে ভাঙা গ্লাসে হাত লেগে গিয়েছিল। নীল ব্যান্ডেজ করে দিয়েছে। এখন বাসায় গিয়ে রেস্ট নে। ওকে, বাই বাবা। রাজশ্রী নিচে নেমে পার্কিংয়ে গিয়ে দেখে নীল গাড়ি নিয়ে চলে গেছে। রাজশ্রীও বাসায় চলে গেল। আর তপুকে ফোন দিয়ে বলে গেল নীলের অফিসের সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করে রাজশ্রীকে দিতে। সবার মুভমেন্ট দেখবেও। বিকেল 3টে রাজশ্রী বসে বসে ফোনে মনোযোগ দিয়ে কি যেন দেখছে। নীলিমা গিয়ে রাজশ্রীর সামনে দাঁড়ালো। রাজশ্রী ফোন রেখে নীলিমার দিকে তাকালো। মামুনি, তুমি? নীলিমা আমতা আমতা করে বলল। পুরে লাঞ্চ তো করনি, তাই ভাবলাম। রাজশ্রী মুচকি হেসে বলল। আমাকে নিয়ে চিন্তা করো না মামুনি, তুমি খেয়ে নাও। নীলিমা কিছু বলতে গিয়ে মুখে কথা আটকে গেল। রাজশ্রীর দিকে কিছুক্ষণ তাকে চলে গেলেন। নিজের মায়ের চোখে যে ভালোবাসাটা দেখতে চেয়েছিলাম, আজ সেটা তোমার চোখে দেখতে পারছি মামুনি। রাতে বাসায় ফিরল নীল। রুমে গিয়ে নীলের মেজাজ বিগড়ে গেল। রাজশ্রী আর ওর ছবি দিয়ে পুরো রুম ভর্তি। একটা ছবিও রেল না। নীল রাগে ফুসফুস করেই ওয়াশরুমে ঢুকে গেল। তারপর নিচে গেল ডিনার করতে। নীল চেয়ারে বসতে নীলের পাশের চেয়ারে রাজশ্রী বসে গেল। সামনে নীলিমা আর সৌরভ। নীল খাবে তখনই রাজশ্রী ওর এক পা নীলের পায়ের সাথে পেঁচিয়ে নিল। নীল চোখ গরম করে রাজশ্রীর দিকে তাকালো। রাজশ্রী নীলের দিকে না তাকিয়ে চুপচাপ খাচ্ছে। নীল পা সরিয়ে নিলে রাজশ্রী এবার পা পিছিয়ে ফেলে। নীল জলদি খাবার খেয়ে উঠে চলে গেল। রাজশ্রী খেয়ে রুমে গেল। গিয়ে দেখে নীল সোফায় শুয়ে আছে। রাজশ্রী নীলের উপর উঠে শুয়ে পড়ল। নীল রেগে রাজশ্রীকে সরাতে যাবে। রাজশ্রী নীলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তুমি যেখানে আমিও সেখানে, চুপচাপ বেডে চলে আসো। আমি তোমার সাথে এক বিছানায় শুতে পারবো না। এটা বললে তো হবে না জান, বিছানা না এলে আমাকে এভাবে নিয়ে ঘুমাতে হবে। নীল বিরক্ত হয়ে চোখ বন্ধ করে নিল। রাজশ্রী বন্ধ চোখে চুমু গেল। নীল রেগে তাকালো রাজশ্রীর দিকে। রাজশ্রী মিষ্টি করে হেসে বলল। বিছানায় চলো। নীল প্রচন্ড বিরক্ত হয়ে বলল। আগে আমার উপর থেকে তো নামো। মেয়ে তো নয়, পুরো 100 কেজি পাথর। রাজশ্রী ভ্রু কুঁচকে বলল। কি বললে? কিছু বলিনি। রাজশ্রী উঠে দাঁড়ালো। নীল বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা গিয়ে শুলো। রাজশ্রী এসে নীলের বুকে মাথা রাখলো। সরো, এটা কি ধরনের অসভ্যতা? রাজশ্রী মাথা হালকা তুলে বলল। কি? বালিশ থাকতে আমার উপর শুয়েছো কেন? তোমার বুকে মাথা রেখে শুলে খুব ভালো ঘুম হয় আমার, তাই এটাই প্রতিদিন করব। বাট আমার খুব বাজে ঘুম হয়, প্লিজ সরো। অভ্যাস করে নাও, কারণ আমি একদম সরবো না। আর এখন চুপচাপ ঘুমাও তো। নীল রাজশ্রীর উপর বিরক্ত, রাগী, রাজের উপর অভিমান সব নিয়ে চোখ বন্ধ করে ফেলে। অসহ্য লাগছে নীলের কাছে ওর এই লাইফ। নীল তো ওর লাইফটা অন্যভাবে সাজিয়েছিল, তাহলে কেন এভাবে পাল্টে গেল? চোখ বন্ধ করে রাজির কথা ভাবছে নীল। তোমাকে ছাড়া থাকতে পারবো না রাঁচি, খুব কষ্ট হচ্ছে। সেই ছোট্ট পরীটাকে যে আমার চাই, আমি হারাতে দেব না আমার পরীকে, কিছুতেই না। তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। 8 দিন পর নীল ওয়াশরুম থেকে বেরোতে দেখলো রাজশ্রী দাঁড়িয়ে আছে। সারা মুখ লাল হয়ে আছে, তার মানে রেগে আছে।
আর রাগ কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে আছে আর হাতের মুঠ শক্ত করে আছে। নীল ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করলো। রাজশ্রী চোখ বন্ধ করেই বলল, রাঁচি কোথায়? নীল চুল আঁচড়াতে আঁচড়াতেই বলল, আমি কি করে বলবো? রাঁচির সাথে তো আমার কোনো কন্ট্রাক্ট নেই। তুমি তো সব বন্ধ করে দিলে। রাজশ্রী নীলের হাত ধরে নিচের দিকে ঘুরে বলল, নিজেকে খুব চালাক ভাবো? একটা কথা মনে রেখো নীল, তুমি শুধু এবং শুধুই আমায়। যাই প্ল্যান করো আমি সেটা এক্সিকিউট হতে দিব না। নীল রাজশ্রী থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, দেখা যাবে। এতদিন চুপচাপ তোমার টর্চার সহ্য করেছি বলে ভেবে নিয়েছিলে আমি সব ভুলে মেনে নিয়েছি তোমাকে। ভোলা এত ইজি? ভালোবাসি আমি রাঁচিকে, তোমার জন্য নিজের ভালোবাসা ভুলে যাব ভাবলে কি করে? রাজশ্রী নীলের শার্টের কলার ধরে বলল, আমাকে রাগিও না নীল, তুমি জানো না আমি তোমাকে পাওয়ার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি। পুরো পৃথিবী ধ্বংস করে দেব। আর আমি আমার ম্যাঙ্গো প্রিন্সেসকে নিজের করে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারি।